রহস্যের পৃথিবী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমি রাজকন্যা আপনাদের জন্য আজকে গল্প নিয়ে এসেছি একজন দেশপ্রেমিকের গল্প। মা, জননী, মাতৃভূমি সকলেই যেন একই রেখা বসবাস করে। সকলেই যেন মায়ের মতো ভালোবাসা, দেশপ্রেম। যারা দেশকে ভালোবেসেছিলেন, বিদ্রোহ করেছিলেন, সে ধরনের কিছু সিপাহীদের, দেশপ্রেমিকদের অনন্ত ভালোবাসার গল্প নিয়ে আজকে আমি আপনাদের জন্য এনেছি লেখক দীনেন্দ্র কুমার রায়ের উৎপীড়িতের প্রতিহিংসা। আমাদের চ্যানেল রহস্যের পৃথিবীকে বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আমি রাজকন্যা, আহ, বসন্ত এবং আরফিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো আছেন এই আশা রেখে শুরু করছি আজকের গল্প, উৎপীড়িতের প্রতিহিংসা। সিপাহী বিদ্রোহ তখন শেষ হইয়াছে। ইংরেজের প্রবল পরাক্রমে আত্মরক্ষায় অসমর্থ হইয়া বিদ্রোহীগণ শান্ত ভাব অবলম্বন করিয়াছে। কিন্তু ইংরেজের ক্রোধবহ্নি তখনও নির্বাপিত হয় নাই। অস্ত্রধারী সিপাহী দেখিলেই ইংরেজ সৈনিকগণ তাহাদিগকে ধরিয়া আগুনে পোড়াইয়া মারিতেছে, কিংবা গাছে লটকাইয়া সঙ্গিনের আঘাতে উদর বিদারক পূর্বক নিদারুণ প্রতিশোধ পিপাসা প্রশমিত করিতেছে। সিপাহী বিদ্রোহের বিভীষিকা তখনও দূর হয় নাই। এক একদিন এক একটা নতুন হুজুগ উঠিয়া রণশ্রান্ত ইংরেজ সৈনিকগণের হৃৎকম্প উপস্থিত করিতে লাগিল। এই সকল হুজুগ হয়তো সর্বৈব মিথ্যা, কিন্তু একদিনের হুজুগ আর কাহারও সন্দেহ রহিল না। একদিন সকালে জনরব উঠিল। ছত্রভঙ্গের সিপাহীরা আবার জোট বাঁধিতেছে, টুপিওয়ালার গোফে আগুন লাগাইয়া দিবে। বেরেলি বিদ্রোহী সিপাহীদিগের প্রধান আড্ডা হইয়াছে। এই জনরব প্রচারের পর একদিন বেরেলির ইংরেজ দুর্গ হইতে ৮ ডজন বন্দুক চুরি গেল। সকলেই বুঝিল ইহা নিরস্ত্র সিপাহীদেরই কাজ। চারিদিকে হুলস্থুল পড়িয়া গেল। ইংরেজ সেনাপতির আদেশে বেরেলি দুর্গ হইতে দলে দলে অশ্বারোহী সৈন্য বন্দুকচোর সিপাহীদিগের সন্ধানে ছুটিল, কিন্তু চোর ধরা পড়িল না। তথাপি নির্দোষ ব্যক্তিগণ চৌর্যাভিযোগে দণ্ডিত হইতে লাগিল। যিনি ফরিয়াদি তিনি বিচারক, সাক্ষী ইংরেজ সৈন্য। অপরাধ সপ্রমাণ ও অপরাধীর প্রতি দণ্ডদান উভয়ই সমান উৎসাহের সহিত চলিতে লাগিল। কিন্তু ইহাতে চুরি হ্রাস হইল না। বন্দুক চুরির সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাইতে লাগিল। ক্রমে তাহা চতুর্দিকে সংক্রামিত হইয়া পড়িল। ইংরেজের উৎকণ্ঠার সীমা রহিল না। শেষে সেনাপতিগণ মন্ত্রণা করিয়া এক মিলিটারি কমিশন বসাইলেন। তাহার সভা সংখ্য ১০ জন। কমিশনের সভাপতির প্রতি অপরাধীগণের সরাসরি বিচার করিয়া দণ্ডদানের ক্ষমতা প্রদত্ত হইল। এই সভাপতি মহাশয়ের নাম কাপ্তেন থর্টন। ১৮৫৮ খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যভাগে একদিন অপরাহ্নে কাপ্তেন থর্নটন অশ্বারোহণে বায়ু সেবনার্থে সেনানিবাস হইতে বহির্গত হইবেন। এমন সময় একজন অ্যাডজুট্যান্ট একখানি আদেশপত্র তাহার স্বাক্ষরের জন্য লইয়া আসিল। মিস্টার থর্নটন অশ্বপতি সংযত করিয়া তাহার সহকারী অ্যাডজুট্যান্টকে জিজ্ঞাসা করিলেন, এ কি? আব্দুল গফুর নামে একজন মুসলমান সিপাহীর কোতলের পরোয়ানা। একজন সার্জেন্ট তাহাকে পাহাড়ের উপর গ্রেফতার করিয়াছে। আসামির জবাব কি? কোম্পানি শূন্য দেখিয়া সে তাহার হাতের বন্দুক তাড়াতাড়ি পাহাড়ের এক গুহার মধ্যে ফেলিয়া দিয়াছে। আসামি বলে, সে তাহার ভাই আব্দুল আব্বাসের সঙ্গে দেখা করিতে যাইতেছে, তাহার কোনো কুমতলব নাই। আব্দুল আব্বাস পাঞ্জাবে সওদাগরি করে, আজ কয়েকদিন এই দেশে আসিয়াছে। আসামি আব্দুল গফুরের এই কথায় বিশ্বাস করা যায় না। সে সরকারের বন্দুক চুরি করিয়া বিদ্রোহীদিগে সাহায্যের জন্য যাইতেছিল, তাহার প্রাণদণ্ড হওয়া উচিত। এই বলিয়া অ্যাডজুট্যান্ট নীরব হইল। ঠিক কথা,
বদমাইশকে গুলি করিয়া পশুর মতো হত্যা করো। কাপ্তেন অশ্বপৃষ্ঠ হইতে অকম্পিত হস্তে হত্যার আদেশ লিপিবদ্ধ করিলেন। অবিলম্বে এই আদেশ নির্বিঘ্নে প্রতিপালিত হইল। যাহাদিগের চক্ষুর উপর এই হত্যা ব্যাপার সংসাধিত হইল, তাহাদের মধ্যে আব্দুল গফুরের ভ্রাতা আব্দুল আব্বাস একজন দর্শক ছিল। নীরবে সে তাহার ভ্রাতার শোচনীয় হত্যা সন্দর্শন করিল। তার শোক সন্তাপ বিদ্ধ হৃদয়ে সমস্ত প্রবৃত্তি উচ্ছৃঙ্খল হইয়া তাহার হৃৎপিণ্ডকে সবলে বিদলিত করিয়া লাগিল। তাহার অশ্রুহীন চক্ষে প্রতিহিংসার অনল প্রজ্বলিত হইয়া উঠিল। আব্দুল আব্বাস তাহার ভ্রাতার গৃহে প্রবেশ করিয়া দেখিল, তাহার বিধবা ভ্রাতৃবধূ ধরাতলে পড়িয়া অশ্রুধারায় মৃত্তিকা সিক্ত করিতেছে। শিশুপুত্র দুটি তাহাদের মায়ের কোলের কাছে পড়িয়া মাটিতে লুটাইতেছে। আব্দুল দেখে আত্মসংবরণ করিতে পারিল না। এই অত্যাচারের প্রতিশোধ দানের জন্য ভীষণ প্রতিজ্ঞা করিয়া বসিল। গৃহে একটা পিস্তল ঝুলিতেছিল। পিস্তলটি কিছু পুরাতন ও মরিচা ধরা। সেই পিস্তলে কাপ্তেনের প্রাণবধের জন্য সে কৃত সংকল্প হইল। ঠিক এই সময় একজন হিন্দু সন্ন্যাসী আব্দুল গফুরের কুটিরে প্রবেশ করিলেন। সন্ন্যাসী প্রাচীন, কিন্তু তাহাকে দেখিয়ে বুঝিতে পারা যায় তাহার দেখে যুবজনিত সামর্থ্য বর্তমান। সন্ন্যাসীর নাম কি তাহা কেহ জানিত না, কিন্তু হিন্দু মুসলমান সকলেই তাহাকে সমভাবে ভক্তি করিত। মুসলমানেরা তাহাকে ফকির সাহেব বলিয়া রাখিত, হিন্দুরা বলিত স্বামীজি। কোম্পানির নফরেরা তাহাকে কোনো বিদ্রোহ পরায়ণ ক্ষত্রিয় রাজার পলিটিক্যাল স্পাই মনে করিয়া তাহার প্রতি তীব্র দৃষ্টি রাখিয়াছিল। কিন্তু কোন বিষয়ে তাহার ভ্রুক্ষেপ ছিল না। সংসারের সুখ দুঃখ ও জাতিভেদের গণ্ডির অনেক ঊর্ধ্বে তিনি বিচরণ করতেন। সন্ন্যাসী একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ভূম্য বলুণ্ঠিতা বিধবা ও তাহার রুদ্ধমান সন্তানদ্বয়ের দিকে চাহিলেন। তারপর আব্দুল আব্বাসকে আহ্বান করিয়া বলিলেন, আব্বাস মিয়া, প্রতিহিংসার জন্য প্রস্তুত হইতেছ? আব্দুল আব্বাস অবিচলিত ভাবে বলিল, যাহারা আমার নিরপরাধ ভ্রাতাকে অবিচার হত্যা করিয়াছে, তাহাদের স্বহস্তে বধ করিয়া ভ্রাতৃর শোক নিবারণ করিব। প্রাণ যায় তাহাও স্বীকার। সে অবিচলিত উৎসাহের সহিত বন্দুক ঘষিতে লাগিল। সন্ন্যাসী বলিলেন, বৎস, শান্ত হও। অত্যাচারের দণ্ডবিধানের কর্তা স্বয়ং ভগবান। তোমরা যাহাকে খোদা বলো তিনি। প্রতিদিন প্রচুর রক্তস্রোত প্রবাহিত হইতেছে। তুমি আর সে স্রোতের বৃদ্ধি করিও না। পরমেশ্বর তাহার কাজ করিবেন। অনুতাপে পাপী হৃদয় দগ্ধ হইবে। রক্তপাত করিয়া আর তুমি তাহার অপেক্ষা কি অধিক দণ্ড বিধান করিবে? আব্দুল আব্বাস দৃঢ় হস্তে বন্দুক চাপিয়া ধরিয়া সন্ন্যাসীর মুখের উপর স্থির দৃষ্টি সংস্থাপন পূর্বক বলিল, ফকির সাহেব, আপনি হিন্দু, তাই হিন্দুর মতো পরামর্শ দিয়েছেন। কাফেরের প্রাণবধই মুসলমানের পরম পুণ্য, তাহাই মুসলমানের পরম ধর্ম। আমি সেই ধর্ম পালন করিব, আপনি বাধা দিবেন না। সন্ন্যাসী বলিলেন, আব্বাস মিয়া, তোমার এই ক্রোধের জন্য আমি তোমাকে অপরাধী করিতে পারি না, কিন্তু হিন্দু মুসলমান সকল ধর্মের উপর এক ধর্ম আছে, তাহা পরমেশ্বরের হস্তে আত্মসমর্পণ। আমি নিশ্চয় বলিতে পারি, তুমি হিন্দু সন্ন্যাসিনী অনুরোধ রক্ষা করিলে কখনো কর্তব্যচ্যুত হইবে না। আমি কাহাকেও কখনো অন্যায় অনুরোধ করি নাই। আব্বাস মিয়া বন্দুক হাতে ধরিয়া কতক্ষণ কি ভাবিল, তাহার পর বলিল, আমরা সকলে আপনাকে পীরের ন্যায় মান্য করি, কখনো আপনার অবাধ্য হই নাই, আজও হইব না। প্রতিজ্ঞা করিলাম, এই হস্ত শত্রু শোণিত পাতে বিরত হইবে। কিন্তু প্রতিশোধ স্পৃহায় হৃদয় জ্বলিয়া যাইতেছে। কতদিন এ অন্যায় অত্যাচারের প্রতিফল প্রদত্ত হইবে? সন্ন্যাসী একবার আকাশের দিকে চাহিলেন। তখন সন্ধ্যা হইয়াছিল। সেই স্তব্ধ শান্ত আকাশে নবোদিত তারকার দিকে তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করিয়া তিনি ক্ষণকাল
কি চিন্তা করিলেন। তাহার পর দূরবর্তী বনভূমির দিকে চাহিয়া স্বপ্নাবিষ্টে ন্যায় বলিলেন, 1 বৎসরের মধ্যে। বন্দুকটা যেখানে ঝুলানো ছিল কক্ষমধ্যে প্রবেশপূর্বক আব্দুল আব্বাস সেখানে ঝুলাইয়া রাখিল। তাহার পর ধীরে ধীরে বাহিরে দেখিল, সেই সন্ধ্যার অন্ধকারে সন্ন্যাসী অন্তর্হিত হইয়াছেন। রাত্রি 8টা। ক্যাপ্টেন থর্নটন তাহার শয়নগৃহের বারান্দায় পাদচারণ করিতেছেন। তাহার মন আজ চিন্তাপূর্ণ। আজ হঠাৎ তাহার মনে হইয়াছে, এই যে তিনি ক্ষমতাদর্পে অন্ধ হইয়া প্রতিনিয়ত মনুষ্যবধের আদেশ প্রদান করিতেছেন, ইহা তাহার পক্ষে কতদূর সঙ্গত বা বৈধ হইতেছে তাহা কি কোনোদিন ভাবিয়া দেখিয়াছেন? কতগুলো অসহায় দুর্বল মনুষ্যকে ধরিয়া তিনি তাহাদিগের বধের আদেশ দান করিতেছেন, কিন্তু তাহাদের কতটুকু অপরাধ আছে, তারা সত্যই অপরাধী কি না, তাহার কি কোনোদিন প্রমাণ গ্রহণ করিয়াছেন? তিনি ক্ষমতা লাভ করিয়াছেন বলিয়াই তাহার দায়িত্ব বিস্মৃত হইবার কিছুমাত্র অধিকার নাই। তিনি তাহার এই ব্যবহারে ব্রিটিশ রাজমহিমায় যে কলঙ্কিত করিতেছেন তাহা নহে, তাহার কর্তব্য জ্ঞান ও মনুষ্যত্বকে পর্যন্ত অবজ্ঞাত করিতেছেন। এ সকল চিন্তা আজ প্রথম তাহার মনে উদিত হইয়াছে, কিন্তু মনের মধ্যে কিঞ্চিৎ অস্বচ্ছন্দতা, কিছু কষ্ট অনুভব করিতে লাগিলেন। একজন দেশোৎসাহী সৈনিক যুবাদ সহসা তাহার সম্মুখে আসিয়া দণ্ডায়মান হইল। সেই মিলিটারি প্রথায় কাপ্তেন সাহেবকে অভিবাদন করিয়া তাহার হস্তে গালামোহর করা নীল বর্ণের লেফাফা মোড়া একখানা পত্র প্রদান করিল। কাপ্তেন থর্নটন যদি সে সময় একবার তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিতেন, তাহা হইলে দেখিতে পাইতেন তাহার মুখ মলিন, ভীতি, বিস্ময় সমাকুল। তার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতেছে। যুদ্ধক্ষেত্রে জ্বলন্ত গোলা অগ্নিস্রোতের ন্যায় সবেগে ছুটিয়া আসিতে দেখিলেও তাহার মনের ভাব হয়তো এরূপ হইত না। আজ সহসা তাহার এ ভাব কেন? কিন্তু সেদিকে লোকপাত মাত্র না করিয়া মিস্টার থরন্টো লেফাফার গালামোহর ভাঙিয়া পত্রখানি টানিয়া বাহির করিলেন। দেখিলেন নীলবর্ণের চিঠির কাগজ, ভিতরে ইংরেজিতে এ কয়টি কথা মাত্র লিখিত। 1958 সালের 17ই জুলাই আব্দুল গফুর নিহত হইয়াছে। 1859 সালের 17ই জুলাই কাপ্তেন থর্নটন পদত্যাগ করিতে হইবে। পাপের প্রায়শ্চিত্তের আর 1 বৎসর মাত্র বিলম্ব। পত্রের নিচে একটা স্বাক্ষর, অতি অস্পষ্ট স্বাক্ষর। তাহা কাহার হস্তাক্ষর কাপ্তেন সাহেব বহু চেষ্টাতেও তাহা নির্ণয় করিতে পারিলেন না। কাপ্তেন থর্নটন ভ্রূকুঞ্চিত করিয়া পত্রবাহী পদাতিককে জিজ্ঞাসা করিলেন, কে এই পত্র আনিয়াছে? আব্দুল গফুর, একজন মুসলমান সিপাহী। ভগ্নস্বরে পদাতিক এ উত্তর দিল, অসম্ভব, আব্দুল গফুরের প্রাণদণ্ড হইয়াছে। হ্যাঁ খোদাবন্দ, যাহাদের গুলিতে আব্দুল গফুরের প্রাণ বাহির হইয়াছে আমি তাহাদের মধ্যে একজন। তাহার প্রাণদণ্ডের পর যখন তাহার মৃতদেহ পর্বত গুহায় নিক্ষিপ্ত হয় তখন আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমি আমার চক্ষুকে অবিশ্বাস করিতে পারি না। আব্দুল গফুর এই কেল্লার ভিতর আসিয়া স্বহস্তে আমাকে পত্র দিয়া গিয়াছে। কাণ্ডেন ঘরন্টন কুসংস্কারবদ্ধ লোক ছিলেন না, সুতরাং তিনি স্থির করিলেন পদাতিকে নিশ্চয় কোন রকম চক্ষের দোষ ঘটিয়াছে। তথাপি একটা অজ্ঞাত ভয়ে ক্ষণকালের জন্য তাহার হৃদয় বিকম্পিত হইল। সংক্ষিপ্ত ও সর্বপ্রকার বাহুল্যবর্জিত ভাষায় লিখিত পত্রখানি প্রেতলোকের এক অপরিজ্ঞাত রহস্যময় ইঙ্গিতের ন্যায় তাহার বোধ হইল। কিন্তু তিনি ইংরেজ গভর্নমেন্টের একজন সাহসী কাপ্তেন, স্বহস্তে অনেক সিপাহী বধ করিয়াছেন। 1 সপ্তাহের মধ্যেই এই অপ্রীতিকর পত্রের কথা তিনি সম্পূর্ণরূপে বিস্মৃত হইলেন। কাপ্তেন ঘরন্টনের স্ত্রী বিবি থরন্টন তখন আগ্রায় ছিলেন। 16ই আগস্ট রাত্রে কাপ্তেন সাহেব বেরেলি হইতে স্ত্রীকে দেখিবার জন্য আগ্রায় আসিলেন। স্ত্রীর নিকট হইতে এক জরুরি পত্র পাইয়া হঠাৎ তাহাকে আগ্রায় চলিয়া আসিতে হয়।
17 আগস্ট প্রভাতে কাপ্তেন সাহেব দুগ্ধ ফেননিভ শয্যায় সুখ সুপ্তি মগ্ন ছিলেন। পূর্বদিনের পথশ্রমে তাহার শয্যা ত্যাগে কিছু বিলম্ব হইল। বেলা প্রায় 8টার সময় তিনি শয্যা ত্যাগ করিয়া মশারির বাহিরে আসিতে বিবি থরন্ট তার হস্তে একখানি পত্র দিলেন। পত্রখানি সেই পূর্বের পত্রের মতো নীল লেফাফায় আটা। পত্রখানি দেখিয়া সহসা কাপ্তেনের মুখ পাংশুবর্ণ ধারণ করিল। কম্পিত হস্তে মেম সাহেবের নিকট হইতে পত্র লইয়া রুদ্ধ নিঃশ্বাসে তিনি তাহা খুলিয়া ফেলিলেন। দেখলেন পত্রের ভাষা ও নাম স্বাক্ষর অবিকল পূর্বের ন্যায়। প্রভেদের মধ্যে এই পত্রে লেখা আছে, পাপের প্রায়শ্চিত্তের আর 11 মাস মাত্র বিলম্ব। কাপ্তেন কিয়ৎকাল চিন্তা করিয়া তাহার পত্নীকে জিজ্ঞাসা করিলেন, তুমি এই পত্র কোথায় পাইলে? 7টার সময় বাংলোর বারান্দায় বেড়াইতেছিলাম। একটা দীর্ঘদেহ মুসলমান সিপাহী পত্রখানা আমার হাতে দিয়া কোনো কথা না বলিয়া চলিয়া গেল। কে এই সিপাহী? সাহেব শয়নের বস্ত্র পরিবর্তন না করিয়াই কক্ষ মধ্যে অধীর ভাবে পদাচারণ করিতে লাগিলেন। বিবি থরন্ট সহসা স্বামীর এই প্রকার বিচলিত ভাব লক্ষ্য করিয়া স্তম্ভিত হইলেন। উদ্বেগের সহিত জিজ্ঞাসা করিলেন, কাহার পত্র? কি সংবাদ? কিছু নয় বলিয়া কাপ্তেন পত্রখানি শতখণ্ডে ছিন্ন করিয়া বাতায়ন পথে কক্ষের বাহিরে নিক্ষেপ করিলেন। এক খণ্ড উড়িয়া তাহার মুখের উপর আসিয়া পড়িল। সাহেব সেই কাগজ টুকরা হাতে করিয়া পুনর্বার বাহিরে ফেলিতে যাইবেন, হঠাৎ তাহার উপর দৃষ্টি পড়িল। লেখা আছে 11 মাস। কাপ্তেন সাহেবের হৃদয় চিন্তা ভারে প্রপীড়িত হইতে লাগিল। আজ তাহার মনে হইল নিশ্চয়ই কোনো অতিপ্রাকৃত ঘটনার সহিত এই পত্রে সংসর্গ আছে। তিনি বেরিলি হইতে পূর্বরাত্রে হঠাৎ আগ্রায় আসিয়া পৌঁছিয়াছেন। তাহার বেরিলি ত্যাগের কথা তাহার দুই একটা বিশ্বস্ত বন্ধু ও ঊর্ধ্বতন কর্মচারী ভিন্ন অন্যের বিদিত ছিল না। তথাপি কে কি রূপে তাহার আগ্রা আগমনের সংবাদ পাইয়া এই পত্র পাঠাইল? ইহা কি কেবল মিথ্যা ভয় প্রদর্শন মাত্র? কোন ক্রমে তাহার দুশ্চিন্তা দূর হইল না। এক চিন্তার পর আর এক চিন্তা আসিয়া তাহার হৃদয় অধিকার করিতে লাগিল। তাহার ক্ষুধা নিদ্রা দূর হইয়া গেল। হুইস্কির সাহায্যে তিনি এই চিন্তা এই অজ্ঞাত ভয় নিবারণের চেষ্টা করিলেন, কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হইল। ঘোর অস্বচ্ছন্দ চিত্তে তাহার দিন কাটিতে লাগিল। এই ঘটনার পর কোন রাজকার্য লক্ষ্যে তাহাকে দিল্লি যাইতে হইল। 17 সেপ্টেম্বর রাত্রি 9। ঘটিকার সময় দিল্লির ইংরেজ সেনাপতি গৃহে এক প্রকাণ্ড ডিনারের আয়োজন হইয়াছে। কাপ্তেন কর্নেল, লেফটেন্যান্ট মেজর প্রভৃতি উত্তর পশ্চিম প্রদেশের ছোট বড় সকল মিলিটারি জিনিয়ার্স টেবিলে পরিবেষ্টন করিয়া বসিয়াছেন। মিলিটারি কুলরক্ষীগণ দেশের টেলর সব অন্ধকার করিয়া সুপক্ন প্রজাপতি বৃন্দের ন্যায় যৌথ বর্গের পার্শ্বে উপবেশ পূর্ব none but the brave deserve the fear সুকবি ড্রাইডেনের এই স্মরণীয় উক্তি সারবত্তা প্রমাণ করিতেছেন। ব্রোচ, ব্রেসলেট, নেকলেসের ঔজ্জ্বল্যে প্রদীপ্ত, আলোকে পুলকে উদ্ভাসিত সুন্দরীগণের রূপ জ্যোতি সৌরকর প্রতিফলিত নির্ভর ধারার ন্যায় বিচ্ছুরিত হইতেছে। কাপ্তেন থর্নট একটি সুন্দর যুবতীর স্বাস্থ্যপানের আকাঙ্ক্ষায় গ্লাসটি তুলিয়াছেন। এমন সময় একজন আর্দালি টেবিলের সন্নিকটবর্তী হইয়া তাহার হস্তে একখানি পত্র প্রদান করিল। পত্রখানি নীল লেফাফার ভিতর গালামোহর করা। পত্রখানি দেখিয়াই সাহেবের হাত হইতে গেলাস পড়িয়া গেল। তাহার মুখ শুকাইয়া গেল, সর্বশরীর বাতাহত পত্রের ন্যায় কাঁপিতে লাগিল। সহসা তিনি ভয়ানক অসুস্থ বোধ করিতেছেন বলিয়া ডিনার টেবিল পরিত্যাগ পূর্বক অন্য কক্ষে প্রবেশ করিলেন। প্রথমে পত্র খুলিতে সাহস হইল না। অনেক চেষ্টার পর পত্র খুলিয়া দেখিলেন সেই এক কথা।
নূতনের মধ্যে তাহার পরমায়ুর আরো 1 মাস হ্রাস হইয়াছে, তাহাই লেখা আছে। পরদিন কাপ্তেন সাহেব দিল্লি ত্যাগ করিলেন। তিনি যেখানেই থাকুন, পরপর কয়েক মাস ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হইতে লাগিল। কয়েক মাস পরে একদিন কাপ্তেন সাহেব দেরাদুনের সন্নিকটবর্তী কোন পার্বত্য অরণ্যে শিকার করিতে গিয়াছিলেন। দিবাসান কালে আগ্রায় প্রত্যাবর্তন করিবার সময় তিনি অত্যন্ত শান্তিবশত একটি ক্ষুদ্রাকায় গিরিত রঙ্গিনীর তীরে সংকীর্ণ পার্বত্য পথের উপর বিশ্রামার্থে উপবেশন করিলেন। দেখিতে দেখিতে কোথা হইতে একটা মনুষ্যমূর্তি নিঃশব্দ পদসঞ্চারে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং অদূরবর্তী গিরিগুহা প্রান্তে অঙ্গুলি নির্দেশ করিল। সন্ধ্যার অন্ধকার তখনও ঘনীভূত হয় নাই। কাপ্তেন সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে সে আগন্তুকের মুখের দিকে চাহিলেন। দেখিলেন সেই নিশ্চল নির্বাক দেহ আব্দুল গফুরের। সেই সায়ংকালে নির্জন গিরি নদীতটে অপরিসর পথের উপর 6 মাস পূর্বে নিহত ব্যক্তির মৃতদেহ সজীব দণ্ডায়মান দেখিয়া কাপ্তেন পরন্ত নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিলেন না। ভয়ে তাহার সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল, তাহার মস্তক ঘুরিতে লাগিল। কিন্তু তিনি বীর পুরুষ কাপুরুষের ন্যায় কিংকর্তব্য বিমূঢ় হইলেন না। মুহূর্ত মধ্যে তাহার কঙ্খ স্থিত চর্ম নির্মিত কোষ হইতে একটা রিভলভার আকর্ষণপূর্বক আগন্তুকের মস্তক লক্ষ্য করিয়া গুলি ছুড়িলেন। কিন্তু আগন্তুক নিশ্চল। গুলি খাইয়া অক্ষত দেখে সে হা হা করিয়া হাসিয়া যেদিকে পূর্বে অঙ্গুলি নির্দেশ করিতেছিল সেই দিকেই দ্বিতীয়বার তাহার অকম্পিত হস্ত প্রসারিত করিল। তাহার সেই অবজ্ঞাপূর্ণ জীবনের হর্ষোচ্ছ্বাসিত সর্বজিত নীরব নীরস উচ্চহাস্য সেই মৌন সায়াহ্নের শতগিরি গুহা প্রতিধ্বনি করিয়া ধীরে ধীরে শূন্যে বিলীন হইয়া গেল। তাহার নির্নিমেষ চক্ষু তারকাদ্বয়ে দীপ্যমান অগ্নিগোলকের ন্যায় জ্বলিতে লাগিল। সে অবজ্ঞাবক রোষানল প্রদীপ্তে তীব্র দৃষ্টি মনুষ্যেরও নহে, পশুরও নহে। তাহা উৎপীড়িত, আহত, প্রতিহিংসালোলুপ পৈশাচিকতায় পরিপূর্ণ। কাপ্তেন থরন্ট চক্ষু অবনত করিলেন। তাহার পর চক্ষু তুলিয়া যখন তাহার দিকে পুনর্বার চাহিলেন, দেখিলেন কোথাও কেহ নাই। অস্তমান অংশমালীর অন্তিম কিরণ রেখার ন্যায় তাহা অদৃশ্য হইয়াছে। শব্দহীন গতিহীন ভাবে সে ছায়ামূর্তি কোথায় অন্তর্নিহিত হইল। ছায়া না কায়া, কিছুই তিনি স্থির করিতে পারিলেন না। সেই মূর্তি যে স্থান নির্দেশ করিয়াছিল, কাপ্তেন অবসাদ শিথিল পদক্ষেপে অত্যন্ত মন্থর গমনে সেই স্থানে উপস্থিত হইলেন। গুহা প্রান্তে চাহিয়া দেখিলেন নীল লেফাফায় মোড়া একখানা পত্র, পূর্বপট্টের ন্যায় গালামোহর করা, সেখানে পড়িয়া আছে। লেফাফার উপরে তাহারই শিরোনামা। সাহেবের ললাটে স্কুল ঘর্মবিন্দু সঞ্চিত হইল, বক্ষের স্পন্দন দ্রুততর হইল। তিনি সেই গুহা প্রান্তে বসিয়া পড়িলেন। তারপর পট্টখানি তুলিয়া মোহর ভাঙিয়া সন্ধ্যার মৃদু আলোতে তাহা পাঠ করিলেন। পত্রখানি পূর্ববারের ন্যায়ই সংক্ষিপ্ত। পত্রে তাহাকে জ্ঞাত করা হয়েছে তার আয়ুষ্কাল আর 6 মাস মাত্র অবশিষ্ট আছে। ইহা নিশ্চয় সে অনৈসর্গিক ঘটনা। কাপ্তেন সাহেবের অতঃপর সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ রহিল না। তাহার মানসিক অশান্তি ও উদ্বেগ শতগুণ সংবর্ধিত হইল। তাহার মুখ হাস্যহীন পাংশুবর্ণ, চক্ষু জ্যোতিহীন কঠোরগত। দেহের লাবণ্য নাই, মনের দৃঢ়তা নাই, সংকল্পের কিচ্ছু মাত্র স্থিরতা নাই। একখানি পত্র কেবল যে তাহার
পরমায়ু হ্রাসের সংবাদ বহন করিয়া যথানিয়মে তাহার সম্মুখে আবির্ভূত হইতে লাগিল। তাহা নহে, প্রত্যেক পত্র তাহার দেহে শোণিত শোষণ করিতে লাগিল। ক্রমে তিনি অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন। কি দিবসে, কি নিশীথে, কি আলোকে, কি অন্ধকারে, কি জাগরণে, কি নিদ্রায় বিধাতার অসংখ্য কঠোর বিধানের ন্যায় অনির্দেশ্য হস্তলিখিত সেই সংক্ষিপ্ত পত্র সর্বক্ষণ তিনি তাহার হৃদয়পটে মুদ্রিত দেখিতেন। বেনেডিক্ট ক্যান্টনমেন্টের বাহিরে একদিন থরন্টো অশ্বারোহণে প্রাতে ভ্রমণ করিতেছিলেন। অন্যমনস্কভাবে অশ্বচালন করিয়া অবশেষে অনেক দূরে একটা সেতুর উপর আসিয়া উপস্থিত হইলেন। একটি অনতিদীর্ঘ খালের উপর এই সেতু প্রসারিত। সংকীর্ণ সেতু। কাপ্তান সাহেব সেতুর অপর প্রান্তে উপস্থিত হইলেন। সম্মুখে দেখলেন একটি বৃদ্ধ। বৃদ্ধের নাম রামোহিত তেওয়ারি। মিস্টার থরন্টো রামোহিতকে চিনিতেন। তাহার পুত্র পরীক্ষিতকে বিদ্রোহী সন্দেহ সাহেব তোপের মুখে উড়াইয়া দিয়াছেন। তাহার আদেশে তাহার অধীনস্থ সিপাহীরা তাহার সর্বস্ব লুণ্ঠন করিয়াছে। অবশেষে তাহার একমাত্র অবলম্বন ক্ষুদ্র কুটিরে অগ্নিসংযোগ করিয়া তাহা ভস্ম স্তূপে পরিণত করিয়াছে। পৃথিবীতে রামোহিত তেওয়ারির আপনার বলিতে আর কেহ নাই, কিচ্ছু নাই। সেই শিরাবহুল জীর্ণ বাহুদ্বয় প্রসারিত করিয়া সেই জীবিত কঙ্কাল মিস্টার থরনটনের গতিরোধ করিয়া দাঁড়াইল। পরে সাহেবের দিকে চাহিয়া গম্ভীর স্বরে পড়িল, কাপ্তান সাহেব, চিনিতে পারো কি? আমি তোমার অপেক্ষায় দাঁড়াইয়া আছি। সাহেব বলিলেন, আমার অপেক্ষায়? আমার কাছে বিদ্রোহীর পিতার কি দরকার থাকিতে পারে? ভিক্ষুক, পথ ছাড়িয়া দে, নতুবা বুকের উপর আমার অশ্বের ভূত বিদ্ধ হইবে। আমি সে ভয়ে ভীত নহি। ভগবান নিরাশ্রয়ের আশ্রয়, উৎপীড়কের দমনকর্তা। তোমার দমনের জন্য তাহার ন্যায়দণ্ড উত্তোলিত রহিয়াছে। সাহেব, সাবধান। কাপ্তানের দেহের সমস্ত রক্ত তাহার মুখে আসিয়া জমা হইল। তিনি বলিলেন, নিমকহারাম, আমার অপমানে সাহসী হইতেছিস? সাহেব বন্দুক তুলিয়া রামোহিতের মস্তক লক্ষ্য করিলেন। বৃদ্ধ অচঞ্চল বস্ত্রাঞ্চল হইতে একখানি পত্র উন্মোচন করিয়া দক্ষিণ হস্ত সাহেবের দিকে প্রসারিত করিলেন। বলিল, সাহেব, তুমি দিন দুনিয়ার মালিক হইয়া দাঁড়াইয়াছ। তোমার অপমান করি আমার এমন কি সাধ্য? খাপা হইও না, তোমার নামে একখানি পত্র আছে, লও। সেই নীল লিফাফা, গালামোহর করা পত্র। সাহেবের হস্ত হইতে বন্দুক খসিয়া পড়িল। বৃদ্ধ রামোহিত সেদিকে দৃষ্টিপাত মাত্র না করিয়া পত্রখানি কাপ্তানের মুখের উপর নিক্ষেপ করিয়া ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করিল। মিস্টার পরন্টো মন্ত্রস্বধীরুদ্ধ ভুজঙ্গের ন্যায় ক্ষীণকাল নিশ্চল ভাবে সেখানে অবস্থান করিলেন। তাহার চক্ষুর উপর চলাচল ঘুরিতে লাগিল। প্রভাতের উজ্জ্বল দিবালোক নিবিয়া গেল। দেহ অবসন্ন হইয়া আসিল। কিন্তু অনেক কষ্টে আত্মসংবরণ করিয়া অশ্ব হইতে অবতরণ পূর্বক পত্রখানি খুলিয়া পড়িলেন। সেই ভীষণ দৈববাণী স্পষ্ট আকারে লিখিত আছে, তাহার পরমায়ু আর 1 মাস। মেডিকেল লিভ লইয়া সাহেব পরদিন বিলাত যাত্রা করিলেন। এতদিনে তাহার প্রতীতি হইয়াছে, 1 মাস পরেই তাহাকে দেহ বিসর্জন করিতে হইবে। দেশ ত্যাগ করিয়া যদি কোনো ক্রমে অব্যাহতি লাভ করা যায়। মিস্টার ম্যাককারসন বোম্বের একজন উচ্চপদস্থ রাজকর্মচারী। তিনি কাপ্তান থর্নটনের ভগিনীকে বিবাহ করিয়াছিলেন। কাপ্তান সাহেব জীর্ণ দেহ উদ্বেগতাড়িত হৃদয় লইয়া বোম্বে নগরে ভগিনীর গৃহে উপস্থিত হইলেন। স্নেহময়ী ভগিনী দীর্ঘকাল পরে ভ্রাতার দেহ ও মনের অবস্থা দেখিয়া অশ্রু সংবরণ করিতে পারিলেন না। বলিলেন, এ অবস্থায় তুমি কোনো ক্রমে জাহাজে উঠিতে পাইবে না।
আমার এখানে থাকিয়া কিছু সুস্থ হও, পরে দেশে যাইও। কাপ্তেন ভগিনীর অনুরোধ ব্যর্থ করিতে পারিলেন না, বলিলেন, এই রৌদ্রদগ্ধ অভিশপ্ত ভারতবর্ষে আমার সমাধি রচনা না করিয়া তুমি ছাড়িবে না, আর 1 মাসের মধ্যে আমার জীবনের অবসান হইবে। এ বিশ্বাস তোমার কেন হইল? তোমার মস্তিষ্ক খারাপ হইয়াছে দেখিতেছি, তুমি সংসারে সকল চিন্তা ছাড়িয়া দাও। চিন্তা আমি ছাড়িয়াছি, কিন্তু সে রাক্ষসী আমাকে ত্যাগ করিবে না। প্রতিদিন প্রতি মুহূর্তে সে আমার বক্ষে বসিয়া আমার হৃদয় শোণিত শোষণ করিতেছে। আমি আর সহ্য করতে পারি না। কাপ্তেনের মস্তক সোফার উপর লুণ্ঠিত হইতে লাগিল। মিস্টার ধরনটনের স্ত্রীও তার সঙ্গে ছিলেন। বিবি ম্যাকফারসন তাহার নিকট প্রকৃত ঘটনা কি তাহা জানিবার চেষ্টা করিলেন, কিন্তু বিবি ধরনটন কিছুই জানিতেন না। ভ্রাতার সুখ ও শান্তির বিধানের জন্য বিবি ম্যাকফারসন প্রাণপণ যত্ন করিতে লাগলেন। আমোদ ও আনন্দের মধ্যে সর্বদা তাহাকে ডুবাইয়া রাখিবার জন্য বিশেষভাবে চেষ্টা করিলেন, কিন্তু আমোদের প্রবৃত্তি কাপ্তেনের হৃদয়পিঞ্জর পরিত্যাগপূর্বক অন্তর্হিত হইয়াছিল। সহস্র চেষ্টাতেও পিঞ্জরে বিহঙ্গম পিঞ্জিরে ফিরিয়া আসিল না। ভগিনীর আগ্রহে কাপ্তেন থর্নটন কোনো খ্যাতনামা বিলাতী থিয়েটারে একদিন সায়ংকালে অভিনয় দেখিতে গমন করিলেন। সেদিন মহাকবি শেক্সপিয়ারের হেমলেট নাটকের অভিনয় ছিল। অভিনয় দেখিতে দেখিতে বাক্সের উপর হইতে কাপ্তেন সাহেব আর্তনাদ করিয়া উঠিলেন। আত্মীয় বন্ধুগণ নিকটেই ছিলেন। তাহার যুগপৎ উঠিয়া ব্যস্তভাবে তাহাকে ঘিরিয়া দাঁড়াইলেন। দেখিলেন কাপ্তেন মূর্ছিত। বহু চেষ্টা তাহার মূর্ছা ভঙ্গ হইল। সাহেব বলিলেন, তোমরা হেমলটের প্রেতাত্মা দেখিয়াছ? আমি দেখিয়াছি, সে প্রেতাত্মা হেমলটের পিতা নহে, আব্দুল গফুরের প্রেতাত্মা। বিবি ম্যাকফারসন ভাতার মস্তকে পাখা করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, সে কি? আব্দুল গফুর কে? একজন সিপাহী, বিনা বিচারে তাহার প্রাণদণ্ড করিয়াছি। কাপ্তেন সাহেবকে তৎক্ষণাৎ গৃহে লইয়া যাওয়া হইল। ডাক্তার আসিয়া বিবিধ যন্ত্র সংযোগ তাহার দেহ পরীক্ষা করিয়া বলিলেন, কাণ্ডেনের ব্রিং ফিভার হইয়াছে। অনেক দিনের রোগ, অবস্থা জটিল হইয়া উঠিয়াছে। 3 দিন সাহেব শয্যাগত রহিলেন। 4th দিন সাহেবের অবস্থা অল্প ভালো বোধ হইল। অপরাহ্নে একখানি ইজি চেয়ার তিনি বারান্দায় আসিয়া বসিলেন। বাংলোর সম্মুখে প্রকাণ্ড প্রান্তর। সমুদ্রের দিক হইতে মুক্ত বায়ুপ্রবাহ আসিয়া ললাটের ঘর্মবিন্দু ধীরে ধীরে অপসারিত করিতেছিল। নীল পরিচ্ছদধারী, নীল উষ্ণীষ শোভিত নীল পতাকাধারী একজন মুসলমান সৈনিক পুরুষ সে বারান্দায় আসিয়া এক্কেবারে সাহেবের সম্মুখে দাঁড়াইল। কাপ্তেন সাহেব তাকে দেখিয়া চমকিয়া উঠিলেন। সৈনিক পুরুষ একখানি নীল বর্ণের পত্র বাহির করিয়া সাহেবের স্ত্রীর নিষ্প্রভ চক্ষুর উপর ধরিল। আজ পত্র লেফাফায় আবদ্ধ নহে, খোলা পত্র। অক্ষরগুলি লোহিত কালিতে অঙ্কিত। সাহেব নির্নিমেষ দৃষ্টিতে স্পষ্টাক্ষরে পাঠ করিলেন, আজ 1859 সালের 17 জুলাই সূর্যাস্তের সঙ্গে তোমার পরমায়ু শেষ হইল। সাহেব চিৎকার করিয়া মূর্ছিত হইয়া পড়িলেন। তাহার সে মূর্ছা আর ভঙ্গ হইল না। বিবি ম্যাকফারসন নিকটেই ছিলেন। তিনি ছুটিয়া আসিয়া তীব্র স্বরে সে মুসলমান সিপাহীকে জিজ্ঞাসা করিলেন, কে তুই? উৎপীড়িতের প্রতিহিংস সন্ধ্যার অন্ধকারে সে ছায়ামূর্তি ধীরে ধীরে মিলাইয়া গেল। আজকের গল্প উৎপীড়িতের প্রতিহিংসা এখানেই সমাপ্তি। আমি রাজকন্যা আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে গল্পের ইতি টানছি। আপনারা আমাদের চ্যানেলকে আরো বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।